আচ্ছা দেখো, এই এই অঙ্কটা তোমাদের আরো সহজ করে দিই। হ্যাঁ, এটা আর কিছু না। পরীক্ষায় যদি ওই টাইপের আসে, হ্যাঁ, যে এল এবং আর এর মান দেওয়া থাকে, তাহলে তোমরা সরাসরি এটা যেভাবে প্রমাণ করা আছে ওইভাবে করবা। ঠিক আছে? হ্যালো? জি স্যার। একদম ঠিক যেভাবে আছে এভাবে প্রমাণ করবে। এখানে যা আছে, হ্যাঁ, প্রথমে মান টান বসানোর দরকার নাই। প্রথমে এই যে যা আছে তাই ডিআই বাই ডিটি, এখানে দেখো ডিআই বাই ডিটি এর সাথে এল আছে। হ্যাঁ, তো এলটা ভাগ করে দিবা। তো এই টোটালটা এখানে দেখো, এটা হোমওয়ার্ক দিয়ে দিছি, সেম অ্যাজ অ্যাবভ, উপরেরটার মতই। আচ্ছা হ্যাঁ, উপরেরটার মতই। তো এখানে দেখো, এটা আর বা এল, এটা হবে পি, আর এটা হবে কিউ। আচ্ছা, কে যেন একটা কোশ্চেন করছিল যে এটা ডি কত, এই যে ওমেগা। স্যার 2 পাই এন বাই টি ওমেগা সমান সমান। এখানে দেখো, এই ওমেগা এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি বলা হয়। হ্যাঁ, এটা হচ্ছে 2 পাই বাই টি। এই যে বড় টি, এটা এটা হচ্ছে ছোট টি না, কিন্তু বড় টি। হ্যাঁ, এটার নাম হচ্ছে পিরিয়ড। এই টিটাকে বলা হবে কি, পিরিয়ড, পর্যায়কাল। এইটি আর এটি কিন্তু আলাদা, এটা হচ্ছে টাইম। ঠিক আছে? তো অযথায় ঝামেলা করে লাভ আছে? যা আছে তাই থাকো। ওমেগা ইকুয়াল টু কি, 2 পাই বাই টি, এটি আছে পিরিয়ড, আর এটা হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ওমেগা। আর এই টি কিন্তু টাইম, এই যে টি, আর এটা হচ্ছে পর্যায়কাল। তাহলে খামাখা এটা এখানে বসানোর দরকার না, যেভাবে আছে ওইভাবে থাকো। বুঝতে পারছো? হ্যালো? স্যার তো একই সিস্টেমে এটা যদি করা হয় তাহলে দেখো কি আসে। এই যে এটার অ্যান্সার আসবে জাস্ট এইরকমই, আর ইকুয়াল টু এইরকম আসবে। তোমরা একটু করে নিও। তো এল এর মান আর যদি আর এর মান দেওয়া থাকে, তো এই ইকুয়েশনে ডাইরেক্ট এল এর মান আর আর এর মান বসাই দিবা। এল এর মান যদি 2 থাকে তাহলে 2, আর এর মান যদি 3 থাকে তাহলে 3 বসাবো। যেখানে এল আছে যেখানে আর আছে জাস্ট মানগুলো বসাই দিবা। বসায় যদি ক্যালকুলেশন করার দরকার হয় করবা, যোগ বিয়োগ না করার দরকার হয় এইভাবে রেখে দিবা। এটা অ্যান্সার হয়ে যাবে। ঠিক আছে? এটা কিন্তু একই সিস্টেমে, দেখতে একটু বড় লাগছে কারণ কি, এই যে সাইন টাইন আছে, তো তো এইগুলো তোমরা সবসময় এগুলো তো যেহেতু আমরা কনস্ট্যান্ট কল্পনা করছি, যা আছে তাই থাকবে, একটু বড় দেখা যাচ্ছে আর কিছুই না। এটা ট্রাই করবো, না পারলে আমি করে দেবো। হ্যাঁ, এখানে দেখো, কোশ্চেনে বলা হচ্ছিল যে হোয়েন টি ইনক্রিজেস ইনডেফিনেটলি অর ইনফাইনাইটলি, দ্যাট ইজ, বলেছিল যদি টি টাইমটা যদি অসীম ভাবে বৃদ্ধি পায়, ইনফাইনাইটলি বা ইনডেফিনেটলি মানে অনির্দিষ্ট ভাবে যদি বৃদ্ধি পায়, তাহলে কি ঘটবে? তাহলে এই ইকুয়েশন থেকে দেখো, টাইম যদি অসীম হারে বৃদ্ধি পায়, হ্যাঁ, টাইম, তাহলে তো এখান থেকে দেখো, when t increases indefinitely or infinitely, that is when t tends to infinity, মানে অসীমের দিকে, সময় যদি অনেক মানে অনেক ধরে অনেক সময় হয়, দেন তখন এই যে এই এখান থেকে আমরা কি পাই দেখো, এই যে এই টার্ম, এখান থেকে, আচ্ছা 1/ইনফিনিটি এটার মান কত জানো? একটা ছোট সংখ্যাকে অনেক বড় সংখ্যা দিয়ে ভাগ দিলে, এটা আসলে একটা সিম্বল, অনেক বড় জিনিস দিয়ে ভাগ দিলে অ্যান্সার কি হয়, 0 হয়। ঠিক আছে? মানে 1 বাই সাপোজ 2 কত, 5 দিলাম, এককে 10 দিয়ে ভাগ দিই, এককে 10 দিয়ে ভাগ দিলে কত হয়, 0.1। এককে 100 দিয়ে ভাগ দিলে কত হবে, 0.01। তো হর যত বড় হবে ফলাফল তত কি ছোট হবে। তো হর এই যে ইনফিনিটি, এটা তো অনেক বড় একটা সংখ্যা, অনেক বড় জিনিস। তো এটাকে যদি কোনো কিছুতে ভাগ দিই তাহলে অ্যান্সার কি হয়,
জিরো হয়ে যায়। এটা মানে হিসাবের সুবিধাতে জিরো ধরা হয়, কিন্তু আসলে এরকম কিছু না যে জিরো, জাস্ট জিরো আর কি, মানে খুব ফলা মানে অ্যান্সারটা খুব ছোট হয়, এই জন্য নেগলিজিবল, এই জন্য জিরো ধরা হয়। তো টি এর মান যদি অসীম হয় তাহলে এখানেও টি বসানোর দরকার নাই, এখানেও বসানোর দরকার নাই। তো জাস্ট এই যে এই টার্মে যদি আমরা টি এর মান ইনফিনিটি বসাই, দেখো ই টু দি পাওয়ার এখানে মাইনাস আর বাই এল আছে, হ্যাঁ একটা মাইনাস চিহ্ন আছে, আর বাই এল মানে কি কনস্ট্যান্ট এটা একটা। তো আর বাই এল এটার সাথে আমরা যদি টি এর মান ইনফিনিটি বসাই, তো এই অসীমের সাথে যাই গুণ করি, যোগ করি, ভাগ করি না কেন, সবই অসীম। হ্যাঁ, এটা তো একটা জাস্ট একটা সিম্বল। এই অসীমের সাথে এই যে আর বাই এল গুণ আছে, তো এটা এটা তো অসীমের কাছে আর বাই এল খুবই ছোট। তো অসীমের সাথে এটা গুণ করলে অসীম, অসীম প্লাস মানে যে ইনফিনিটি প্লাস 1 বা 2 এরকম কোনো বিষয় কিন্তু নাই ম্যাথমেটিক্সে। তো এটা এই অসীমের সাথে যাই গুণ করি না কেন অসীমই হয়। আমরা যদি এই অসীমটাকে বা ইনফিনিটাকে একটা সমুদ্রের সাথে কল্পনা করি, তো একটা সমুদ্রে যদি এক ফোঁটা পানি যোগ করো তাহলে কি সমুদ্রের মান চেঞ্জ হয়? সমুদ্রই থাকে। বুঝতে পারছো? হ্যালো, তো এই যে ইনফিনিটি এটার সাথে আর বাই এল গুণ আছে, তো এই আর বাই এল গুণ করা না করা কি একই কথা, অসীম অসীমই থাকবে অসীম। আর ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি এটাকে কিভাবে লেখা যায়? 1 ভাগ ই টু দি পাওয়ার ইনফিনিটি। ঠিক আছে, যদি ই টু দি পাওয়ার ইনফিনিটি এটাও কিন্তু অনেক বড় একটা মান। এখন আমরা সবচেয়ে বড় বিষয়, সবচেয়ে বড় একটা মানে সিম্বল, সেটা ইনফিনিটি ছাড়া আর কিছুই জানি না। হ্যাঁ, তো ই এর পাওয়ার ইনফিনিটি এটাও কিন্তু ইনফিনিটি, 1 বাই ইনফিনিটি। বুঝতে পারছো? ই এর পাওয়ার ইনফিনিটি মানে এটাও ইনফিনিটি, কারণ ইনফিনিটি এর চেয়ে বড় আর কিছু নাই তো। তাহলে 1 বাই ইনফিনিটি মানে কত? জিরো। তাহলে যখন টি অসীম হয়ে যাবে তখন এই টার্মটা থাকবে না, হ্যাঁ এই যে এটা বাদ বাকি টার্ম গুলো থাকবে, এইগুলো থাকবে। এটাই বলা হচ্ছে আর কি। এই বুঝতে পারছো? হ্যালো, জি স্যার। আচ্ছা এটা দেখো, এখানে বলা হচ্ছে যে এ পার্টিকেল মানে একটা পার্টিকেল মানে একটা বস্তু বা কণা, যেটা ধরো হ্যাঁ, ফলস মানে এটা পড়ে যাচ্ছে, ফলস মানে পতন হচ্ছে, ইন এ ভার্টিক্যাল লাইন। ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, হ্যাঁ ভার্টিক্যাল মানে খাড়াখাড়ি, খাড়াখাড়ি লাইন আন্ডার গ্র্যাভিটি। গ্র্যাভিটি মানে কি জানো? অভিকর্ষ। অভিকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ। হ্যাঁ, অভিকর্ষ মানে অভিকর্ষের প্রভাবে একটা বস্তু বা কণা কি হচ্ছে, খাড়াখাড়ি ফল করছে। আমাদের উপর থেকে একটা বস্তু নিক্ষেপ করি, সেটা কিন্তু খাড়াখাড়ি পড়ে, হ্যাঁ। অ্যান্ড দ্য ফোর্স এবং অ্যান্ড দ্য ফোর্স অফ এয়ার রেজিস্ট্যান্স। রেজিস্ট্যান্স মানে কিন্তু এখানে বাধা। একটা বস্তু যদি পড়ে তাহলে বাতাস কি বাধা দেয় না? বাতাসের বলটা কি উপরের দিকে কাজ করে, আর বস্তুর পতনটা কি নিচের দিকে হয়। ঠিক আছে, এটা তো জানো। দ্য স্যার ফোর্স অফ এয়ার রেজিস্ট্যান্স মানে আমরা জানি প্রত্যেক ক্রিয়ারই একটা কি সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে না। একটা বস্তু যদি পড়ে, যদি বায়ু মাধ্যমে পড়ে, তাহলে আমরা যদি নিচের দিকে একটা বস্তু ফেলি তাহলে কিন্তু বাতাস ওই বস্তুটার উপর দিকে একটা প্রেসার ক্রিয়েট করে, হ্যাঁ ওইটা প্রেসার ওইটাই মূলত ফোর্স, ইয়ার রেজিস্ট্যান্স ফোর্স মানে বাতাসের বাধাদানকারী বল। টু ইটস মোশন, তার বেগের, ইজ প্রপোর্শনাল টু ইটস ভেলোসিটি। ঠিক আছে, মানে ওই বস্তুর ভেলোসিটি মানে কিন্তু বেগ, হ্যাঁ ওই বস্তুর বেগের সমানুপাতিক। সেটা কিসের? আচ্ছা দেখো, সো দ্যাট ইটস ভেলোসিটি ক্যান নট এক্সিড এট পার্টিকুলার লিমিট। বলা আছে ওই বস্তুর ভেলোসিটি বা বেগ একটা নির্দিষ্ট মানের থেকে বেশি হতে পারবে না, হ্যাঁ মানে একটা নির্দিষ্ট মান হবে। আচ্ছা বাংলায় দেখো, ইংলিশে যদিও বলা আছে যে অভিকর্ষের প্রভাবে, হ্যাঁ দেখো অভিকর্ষের প্রভাবে একটি বস্তু উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে। ঠিক আছে, অভিকর্ষ মানে যে গ্র্যাভিটি, গ্র্যাভিটির প্রভাবে একটা বস্তু উল্লম্বভাবে নিচের দিকে পড়ছে এবং বাতাসের বাধাদানকারী বল বস্তুর বেগের সমানুপাতিক। মানে বস্তুটা যে হারে নিচের দিকে পতিত হচ্ছে, হ্যাঁ ঠিক সেই হারে বাতাসটা বাধা দিচ্ছে। কারণ বাতাসের বাধাদানকারী বল কার সমানুপাতিক? বস্তুর বেগের, মানে বেগের সমানুপাতিক, হ্যাঁ মানে পতনের সমানুপাতিক। এই
দেখাও যে বস্তুর বেগ কখনো একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে না, একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে না বস্তুর বেগ। এটাই তার মানে একটা নির্দিষ্ট সীমা মানে ওটা একটা নির্দিষ্ট মান পাওয়া যাবে। এই ফিগারটা দেখো, এই যে এটা হচ্ছে অভিকর্ষ স্তরণ নিচের দিকে ক্রিয়া করে। হ্যাঁ, অভিকর্ষ স্তরণ কি, এটাকে জি দিয়ে প্রকাশ করা হয় আমরা জানি। এটা অ্যারো দিয়ে চিহ্নিত করা আছে নিচের দিকে। তো বস্তু যদি নিচের দিকে পড়ে তাহলে বাতাস কিন্তু উপরের দিকে একটা বাধা দিবে। হ্যাঁ, সেটা হচ্ছে এফ দিয়ে আমরা কল্পনা করছি, এফ বাতাসের বাধাদানকারী বল উপরের দিকে। ঠিক আছে, স্যার জি আর স্যার। এই দুইটার মানে নিট ফোর্সটা কি হবে, নিট ফোর্স, অথবা আমরা যদি বলি যে টোটাল ফোর্স কি, এই যে গ্র্যাভিটি এটা কিন্তু একটা বল ইউনিট মাসের ক্ষেত্রে। হ্যাঁ, আচ্ছা ত্বরণ আর বলের মধ্যে পার্থক্য কি জানো? এফ ইকুয়াল টু কি এম এ, এইভাবে লিখি না আমরা, এফ ইকুয়াল টু এম এ। আর এটা হচ্ছে যখন ত্বরণটা যখন হবে ভূমির পৃষ্ঠের উপরে, কিন্তু এটা যখন উপরের দিকে ভূমির উপরে ক্রিয়া করবে তখন এটা হয়ে যাবে কি অভিকর্ষ ত্বরণ এমজি। ঠিক আছে, তো এখানে এক বস্তুর ভর কিন্তু আমাদের জানা নাই। কোনো বস্তুর ভর যদি না দেওয়া থাকে সেটাকে আমরা ইউনিট মাস ধরতে পারি। হ্যাঁ, ইউনিট মানে একক, একক ভর, একক মানে সেটা হতে পারে 1 কেজি, হ্যাঁ 1 মন, 1 টন, এরকম। এরকম না যে 2 কেজি 2 টন এরকম 2 গ্রাম এরকম না। হ্যাঁ, সেটা একক ধরা হয়। তো এখানে বস্তুর ভর কিন্তু দেওয়া নাই, ভর দেওয়া নাই মানে ইউনিট একক, তার মানে এখানে কিন্তু এম নাই। তাহলে এই ক্ষেত্রে দেখো এই বল আর এই ত্বরণ কিন্তু ইকুয়াল। ঠিক আছে, তাহলে এই জি মানেই কিন্তু আবার ফোর্স, জি মানে কি অ্যাক্সিলারেশন বা ত্বরণ বলা হয়। তো এখানে ইউনিট মাস ক্রিয়া করছে, মানে একক একক ভরের একটা বস্তু। ভর যেহেতু দেওয়া নাই সেটাকে আমরা ইউনিট মাস ধরতে পারি। ইউনিট মাসের ক্ষেত্রে বল আর ত্বরণ কি সমান। তাহলে এই জি এটা একটা ফোর্স, এটা কি অভিকর্ষ ফোর্স যেটা আমরা বলতে পারি। আর এফ এটা বাধাদানকারী বল। দুই বল যদি আমরা যোগ করি, একটা আছে নিচের দিকে আর একটা কি উপরের দিকে। ঠিক আছে, তো একটা আছে উপরের দিকে একটা নিচের দিকে, তাহলে চিহ্ন কি উল্টা হবে। অভিকর্ষ ত্বরণ তো সবসময় কি আমরা পজিটিভ ধরি জি, তাহলে এই এটা আছে পজিটিভ দিকে ধরি, উপর থেকে নিচের দিকে মানে কি পজিটিভ। আর যদি নিচ থেকে উপরের দিকে ধরি তাহলে নেগেটিভ ধরা হয়। ঠিক আছে, ফোর্স, কোনো ফোর্স যদি উপর থেকে নিচের দিকে আসে সেটা মুক্তভাবে পতিত হয় মূলত। হ্যাঁ, যেগুলো মুক্তভাবে পতিত হয় সেগুলোকে ধরা হয় পজিটিভ। ঠিক আছে, আমাদের উপর থেকে একটা বস্তু ছেড়ে দিই, এটা কিন্তু আমরা মুক্তভাবে ছেড়ে দিলাম, তো সেই ক্ষেত্রে জিটা পজিটিভ। আর এই যে বাধাদানকারী বল নিচের থেকে উপরের দিকে ক্রিয়া করছে, এটা আমরা বাতাসের বিরুদ্ধে কাজ করছে। ঠিক আছে, এই জন্য মাইনাস দেবো, মাইনাস এফ। বুঝতে পারছো, এই এফ জি বলটা স্যার। বাতাসের বিরুদ্ধে কাজ করছে এই জন্য মাইনাস। তাই টোটাল ফোর্স বা নিট ফোর্স বলা হয়। টোটাল ফোর্স মানে এই আসা যাওয়ার মধ্যে যে ফোর্সটা আর কি, নিট ফোর্স মানে কতটুকু ফোর্স, নিট ফোর্স পাওয়া যাবে। একটা আছে উপর থেকে নিচের দিকে আসছে, একটা নিচ থেকে উপরের দিকে আসছে, দুইটা ফোর্স কাটাকাটিকে করে কতটুকু ফোর্স থাকে সেটা জি মাইনাস এফ। হ্যাঁ, এই পরিমাণে ফোর্স থাকে এটা আর কি। আচ্ছা, কোশ্চেনটা আরেকবার দেখো, কোশ্চেনটা কি বুঝতে পারছো? বলছে যে দেখা হবে যে বস্তুর বেগ কখনো একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করবে না। বস্তুটা বাতাসে এই অভিকর্ষ প্রভাবে উল্লম্বভাবে একদম খাড়াখাড়ি নিচের দিকে পড়ছে এবং বাতাসের বাধাদানকারী বল বস্তুর বেগের সমানুপাতিক। হ্যাঁ, বাধাদানকারী বল মানে এফ কার সমানুপাতিক, বেগ। বেগ যদি আমরা যেখানে ভি ধরা হয়েছে ভি এর সমানুপাতিক হতে হবে। হ্যাঁ, যদি হয়, আরেকবার দেখো, অভিকর্ষের প্রভাবে একটা বস্তু যদি খাড়াখাড়ি নিচের দিকে পড়তে থাকে তাহলে বস্তুর উপরে বাতাসের বাধাদানকারী বল যদি ওই বস্তুর বেগের সমানুপাতিক হয় তাহলে দেখাতে হবে যে ওই বস্তুর বেগ কখনো একটা নির্দিষ্ট সীমা অতিক্রম করে না। মানে ওই বেগের ওই জায়গায় যদি আমরা যত মানই বসাই না কেন একটা নির্দিষ্ট মান পাবো, অসীম কোনো মান পাবো না এরকম। আচ্ছা, আমরা যদি এটা প্রমাণটা দেখি তাহলে সহজে বুঝতে পারবা। দেখো, জি হচ্ছে অ্যাক্সিলারেশন ডিউ টু আর্থ অ্যাট্রাকশন অথবা গ্রাভিটি, গ্রাভিটি ফোর্স বলা হয় যেটাকে। হ্যাঁ, পার ইউনিট মাস। এখানে পার ইউনিট মাস যখন বলবো তখন যেটা হয়ে যাবে কি ফোর্স হয়ে যাবে। ঠিক আছে, কারণ আমরা জানি এফ ইকুয়াল টু কি, এফ ইকুয়াল টু এমজি। ইউনিট মাস, ইউনিট মানে একক, একক যখন বলবো তখন এম এর মান কত 1, সেক্ষেত্রে এই জিটা হয়ে যাবে কি ফোর্স। এই জন্য এখানে কেউ যদি তোমরা লেখো যে অ্যাক্সিলারেশন ডিউ টু আর্থ অ্যাট্রাকশন মানে পৃথিবীর আকর্ষণের দরুন যে ত্বরণ, ডিউ টু মানে দরুন, হ্যাঁ জন্য, পৃথিবীর আকর্ষণের জন্য যেই ত্বরণ সেটা হচ্ছে জি। অথবা তোমরা এটা দিয়েও প্রকাশ করতে পারো যে গ্রাভিটি ফোর্স,
গ্র্যাভিটি ফোর্স পার ইউনিট মাস, প্রতি একক ভরে গ্র্যাভিটি ফোর্স, এটা জি দিয়ে প্রকাশ করা হয়। আর অ্যাকর্ডিং টু দা কোশ্চেন, দেখো কোশ্চেনে কি বলা আছে, বস্তুর বাধাদানকারী বল এ কার সমানুপাতিক, এই যে ভেলোসিটি বেগের সমানুপাতিক, তাহলে এফ প্রপোর্শনাল ভি লেখা যায়। এখন দেখো আমরা জানি প্রপোর্শনাল চিহ্ন উঠাইলে একটা কি কনস্ট্যান্ট চিহ্ন দিতে হয়, প্রপোর্শনাল চিহ্ন উঠাই দিলাম, এফ ইকুয়াল টু কি কে ভি ধরলাম, কে একটা কনস্ট্যান্ট, অরবিটারি কনস্ট্যান্ট, ঠিক আছে। এখন দেখো দা নিট ফোর্স পার ইউনিট মাস, নিট ফোর্স মানে একটা গড় বল আমরা বলতে পারি, গড় বল। গড় বলটা কি, এই যে জি আসছে নিচের দিকে আর এফ উপরের দিকে, তাহলে জি মাইনাস এফ, এফ এর মান কত, এখান থেকে পাচ্ছে কি কেভি, এটা এটা কিন্তু ফোর্স পার ইউনিট মাস, ঠিক আছে। and the net force per unit mass g minus kv represent the acceleration, ইউনিট মাসের ক্ষেত্রে এটা কি অ্যাক্সিলারেশন না, নিট অ্যাক্সিলারেশন, নিট জি, স্যার। ফোর্স, যখন মাসটা ইউনিট হয়ে যাবে একক গড়, তখন এই নিট ফোর্সটাই হয়ে যাবে কি নিট অ্যাক্সিলারেশন, একই কথা। আবার অ্যাক্সিলারেশন আমরা কি জানি, বেগের পরিবর্তনের হারকে কি বলা হয়, বেগের পরিবর্তন ত্বরণ। ত্বরণ। তো ডিভি বাই ডিটি এটা কি, ভি যদি বেগ হয় আর টি যদি টাইম হয়, তাহলে এটা মানে কি বেগের পরিবর্তন, এটা আবার কি, এটা মানে কি ত্বরণ ইউনিট মাসের ক্ষেত্রে। এখানে যদি আবার এম এম গুণ করে দাও, তাহলে এটা কিন্তু ফোর্স হয়ে যাবে, এফ এফ হয়ে যাবে, বুঝতে পারছো। আর এখানে ইউনিট মাস এম নাই, তাহলে ডিভি বাই ডিটি অ্যাক্সিলারেশন, আর জি মাইনাস কে ভি এটাও অ্যাক্সিলারেশন, তাহলে দুইটা ইকুয়াল করা যায় না, বুঝো নাই। if dv by dt represent acceleration, then the equation of motion is, ইকুয়েশন অফ মোশন মানে বেগের সমীকরণ, এটাকে বলা হয় বেগের সমীকরণ। দেখো জি মাইনাস কেভি এটা অ্যাক্সিলারেশন, আর ডিভি বাই ডিটি এটা অ্যাক্সিলারেশন, তা দুইটা ইকুয়াল করা যায়, ইকুয়েট করা যায়, বুঝতে পারছো। হ্যালো, এখন দেখো এই জি মাইনাস কেভি ডিভি এর নিচে আনলাম, আর এই ডান দিকে ডিটি দিলাম। এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে এটা এই ভি এর মান বের করা, মানে ভি ইকুয়াল টু সামথিং এরকম বের করা। তো এটা দেখো আমরা এই যে জি মাইনাস কেভি আছে আর উপরে আছে ডিভি, তার মানে এখানে পরাধীন চলক ভি আর স্বাধীন চলক টি, তার মানে ভি সামথিং কিছু একটা বের করতে হবে। তো এই যে এখানে মাইনাস কেভি আছে, তো এটাকে আমরা আগে এই পাশে নিয়ে নিলাম, কেভি মাইনাস জি, তার মানে একটা মাইনাস দিয়ে গুণ করলাম, তো ডান দিকে একটা মাইনাস হবে, মাইনাস ডিটি। এখন আমাদের এই যে সূত্র আছে এরকম, ডিএক্স ভাগ মনে করো এক্স, এক্স প্লাস অথবা মাইনাস যাই দিন এরকম, এটা আমরা তোমাদের দেখাইছিলাম যে নিচেরটাকে ডিফারেন্সিয়েট করে যদি উপরেরটা পাওয়া যায়, তাহলে অ্যান্সার হবে লগ অফ হর। হ্যাঁ, হরকে ডিফারেন্সিয়েট করে যদি লগ পাওয়া যায়, তাহলে অ্যান্সার হচ্ছে লগ অফ হর। এখানে দেখো এক্স মাইনাস এ আছে, এক্স কে ডিফারেন্সিয়েট করলে কি হয়, 1 হয়। তো ডিএক্স এর সাথে কি আছে, 1 আছে, আর একে ডিফারেন্সিয়েট করলে 0 হবে, তার মানে 1 হবে। এই এক্স মাইনাস এ এটাকে ডিফারেন্সিয়েট করলে কি হবে, 1 হবে এক্স এর সাপেক্ষে। হ্যাঁ দেখো ডি বাই ডিএক্স এক্স মাইনাস এ, ঠিক আছে। এটাকে ডিফারেন্সিয়েট করলে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করলে 1 হয়, মাইনাস 0 একে করলে 0, এ আছে কনস্ট্যান্ট, তার মানে কত 1। তো ডিএক্স এর সাথে কি আছে, কিছু নাই মানে কিন্তু 1 আছে, তাহলে অ্যান্সার হবে কত, লগ অফ হর, হর মানে কত এক্স মাইনাস এ, ঠিক আছে, বুঝতে পারছো। হ্যাঁ, তো এই যে দেখো এক্স এর সাথে কিন্তু এখানে কিছু নাই, এক্স এর সাথে কিছু আছে, কিছু নাই। এখানে দেখো ভি ভি আর এক্স এইটার সাথে কম্পেয়ার করো, এখানে ডি ভি আছে মানে ডিএক্স, এখানে কিন্তু ভি এর সাথে কে আছে, তাহলে আমাদের উদ্দেশ্য হবে কেটাকে কমান দেবো। হ্যাঁ, কেটাকে কমান নিয়ে ভি মুক্ত রাখবো। কে কমান দিলে কি হবে, ভি মাইনাস কে তো কনস্ট্যান্ট, এটা তোমরা যে কোনো জায়গায় রাখতে পারো। এখান থেকে আমরা কে কমান দিলাম, কে কমান দিলে কি হবে, ভি মাইনাস জি বাই কে হবে, ঠিক আছে। এই কে তো আছে কনস্ট্যান্ট, এটা আমরা ক্রস গুণ করে দিলাম, এই পাশে নিয়ে গেলাম। এখন দেখো এইটা এই হর ভি মাইনাস জি বাই কে, এটা কিন্তু কনস্ট্যান্ট, জিও কনস্ট্যান্ট, অভিকর্ষ ত্বরণের একটা নির্দিষ্ট মান আছে, এটা তো কনস্ট্যান্ট, কেও কনস্ট্যান্ট, ভিটা কি ভেরিয়েবল। এই নিচের এটাকে যদি তোমরা ভি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করো, তাহলে কি হবে, 1 হবে। তো 1 তো এই ডিভি এর সাথে আছে, হ্যাঁ ডিভি এর সাথে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি হবে, এটা যদি আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা কি হবে, লগ অফ ভি মাইনাস এটা হবে, বুঝতে পারছো। এটা যদি আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করি, তাহলে এটা হবে কত, এই তোমাদের সিস্টেমটা দেখাচ্ছিলাম, লগ অফ ভি মাইনাস জি বাই কে,
আর ডান দিকে ডিটি আছে, কে কনস্ট্যান্ট, মাইনাস কে থেকে গেল, আর টি ডিটি মানে ডিটি কে ইন্টিগ্রেশন করলে অনলি টি হয়, আর ইন্টিগ্রেশন শেষ হলে একটা প্লাস সি দিতে হয়। এই ঠিক আছে। তো এটা আমরা জানি হরকে ডিফারেন্সিয়েট করে লব পাওয়া গেলে অ্যান্সার হবে লগ অফ হর। তো হরে আছে ভি মাইনাস জি বাই কি, এটাকে ডিফারেন্সিয়েট করলে 1 হয়। হ্যাঁ 1 আছে। তোমরা আবার এটা এটা মনে করো না যে এই এই যে হরকে ডিফারেন্সিয়েট করলে এখানে একটা আমরা ডিভি পাচ্ছি, এরকম না। ডিভি মানে এটা অপারেটর জাস্ট, হ্যাঁ এটা প্রকাশ করছে ভি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন, যেটা মনে করো এটা কিন্তু কনসিডার করা যাবে না। ডিভি এর সাথে কি আছে সেটা, ঠিক আছে। পরের স্টেপে দেখো, তাহলে আমরা উভয় পাশে ইন্টিগ্রেশন করলাম, ইন্টিগ্রেশন না করলে কিন্তু আমরা এই ভি এর মান পাবো না। তাহলে এটা হবে লগ অফ হর, দেখো লগ অফ হর মাইনাস এটি প্লাস সি। এখন এখান থেকে আমরা সবসময় একটা কন্ডিশন আরোপ করি এই সি এর মান ভ্যানিশ করার জন্য। ইনিশিয়ালি যখন, আচ্ছা ইনিশিয়ালি বস্তুর কোনো পতন আছে, যখন আমরা একদম টি সময় হিসাব করি, না না স্যার, প্রথমে জিরো থাকে, জিরো থেকে এই যে শুরু হয়। হ্যাঁ এই জিরো টাইমে বস্তুটা তো এই এখানেই আছে, এখানেই আছে, তো এর তো কোনো স্মরণ নেই, স্মরণ নেই মানে বেগ নেই, কিছুই নেই। তাহলে ভি ইকুয়াল টু কি, শূন্য। জিরো টাইমে ভি শূন্য। তো টি এর মান জিরো আর ভি এর মান জিরো, এটা 1 নম্বরে বসাও, ভি এর জায়গায় জিরো বসাও আর টি এর জায়গায় জিরো বসাও, এটাকে ক্যালকুলেশন করো। তাহলে সি ইকুয়াল টু কি পাবো, লগ অফ মাইনাস জি বাই কে। এই সি এর মানই আবার এই একে বসাও। যদিও একটু মানে বড় অঙ্কটা, কিন্তু সহজ আছে। তো এখানে 1 নম্বরে বসালে এই যে এটা আসে। এখন দেখো এই এখানে মোট 3টা টার্ম আছে, বাম দিকে একটা আছে, ডান দিকে 2টা আছে। 3টার মধ্যে এই একটাতে কোনো লগ নাই, আর বাকিগুলো সব লগ আছে। তো আমরা কিন্তু লগ অফ ই আই নিয়ে 1 হ্যাঁ লগ অফ এটা নেওয়া যায়, কারণ ই লগ আর ই যদি একটু দেখাই, দেখো লগ ই মানে এটার মান কিন্তু 1, লগ এর মান কিন্তু 1, এন্ড ই এর উপরে যদি আমরা আই মাইনাস মাইনাস টি, এটা কিন্তু প্লাস, হ্যাঁ মাইনাস টি কে দিই, এরকম করে দিই। তাহলে আমরা জানি লগ এর ক্ষেত্রে কোনো বেজের পাওয়ার থাকলে পাওয়ারটা কি নিচে চলে আসে, ই কে লগ ই, লগ ই। তো লগ ই এর মান তো 1, তাহলে এটা মানে আবার কি মাইনাস টি কে, এরকম, ঠিক আছে। তো এই জন্য এই যে মাইনাস টি কে, এটার পরিবর্তে লগ ই পাওয়ার মাইনাস টি কে এভাবে লেখা যায়। এখন এই দুটাতে দেখো লগ আছে, লগের ক্ষেত্রে যোগ থাকলে কি হয়, গুণ হয়, লগ, হ্যাঁ এই যে এইটা সাথে গুণ হবে যে এটা। এখন এই পাশে একটা লগ আছে, এই পাশে একটা লগ আছে, ভ্যানিশ করে দাও, তাহলে আর লগ থাকতো না। তো এখন আমাদের উদ্দেশ্য হচ্ছে ভিটাকে বাম দিকে রাখা, ঠিক আছে। তো এই যে এখানে এই লগ লগ ভ্যানিশ করে দিলাম, ভিটাকে বাম দিকে রাখলাম, জি বাই কে ডান দিকে নিয়ে চলে গেল। এখান থেকে জি বাই কে আছে, এখানেও জি বাই কে আছে, কমন নিলাম, তাহলে 1 মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস কে টি হলো। এখন এই বলছে যে ভি এর মান কখনো একটা নির্দিষ্ট মানের মানে অতিক্রম করবে না। মানে আচ্ছা এই ইনফিনিটি অসীম বাদে যাই আছে সব কিন্তু ফিক্সড ভ্যালু। ইনফিনিটি এটা তো কোনো নির্দিষ্ট ইয়ে নাই। আমরা যদি 1 ধরি, 2 ধরি, 3 ধরি, মাইনাস সব কিন্তু যে কোনো একটা মান, ভি এর মান যদি যে কোনো একটা মান পেয়ে যায়, তাহলে সেটা কিন্তু ফাইনাইট ভ্যালু, মানে নির্দিষ্ট মান। তো এই জন্য আমরা টেস্ট করেছি যে টাইমটা অসীম, যদি টি এর জায়গায় আমরা ইনফিনিটি বসাই, তাহলে ভি এর মান যদি ইনফিনিটি হয়ে যায়, টি এর মান মানে টি সময়ে একদম অসীম সময়ে যদি ভেলোসিটিও অসীম হয়ে যায়, তাহলে বলা যাবে যে ভিটা একটা নির্দিষ্ট মান থাকে না, মানে ভি এর কোনো নির্দিষ্ট ভ্যালু থাকে না, অসীম হয়ে যায়। কিন্তু কোশ্চেনে বলা আছে যে দেখাও যে ভি মানে ভেলোসিটিটা একটা নির্দিষ্ট মান অতিক্রম করে না, মানে তার একটা নির্দিষ্ট ভ্যালু থাকে। তো এই জন্য আমরা ইন জেনারেলি টি এর মান অসীম বসায় দেখি, মানে বলা হচ্ছে যে টি এর মান আমরা যাই বসাই না কেন ভি এর একটা নির্দিষ্ট মান পাবো। এখন টি এর মান যদি আমরা এই অসীম বাদে অন্য কোনো মান বসাই 1 2 3 4, তাহলে ভি এর মান তো একটা নির্দিষ্ট মান পাবোই, এটা তো কোনো সন্দেহ নাই। কিন্তু টি এর মান অসীম বসায় দেখি, যে টি এর মান অসীম বসালে যদি ভি এর মান অসীম হয়, তাহলে ওই আমাদের যে কোশ্চেনটা দেওয়া ছিল ওটা স্যাটিসফাই করবে না। তো টি এর মান অসীম বসানোর পরেও যদি ভি এর মান মানে সসীম মান পাওয়া যায় ভি এর, তাহলে বলতে হবে যে ভি এর একটা মান সসীম হবে বা একটা নির্দিষ্ট
সীমা মানে সীমা অতিক্রম করবে না, ঠিক আছে। তো এই টি এর জায়গায় অসীম বসায় দেখো, হ্যাঁ। ইফ টাইম টি ইজ ইনফাইনাইট, দ্যাট ইজ হোয়েন টি ইকুয়াল টু ইনফাইনাইট ফ্রম 1, এখান থেকে আমরা কি পাই, এই যে টি এর জায়গায় যদি অসীম বসাও মাইনাস কে এর সাথে কিন্তু অসীম আছে, ই টু দি পাওয়ার মাইনাস কে ইনফাইনাইট। এটার মান কত, কোনো কিছুর পাওয়ার অসীম হলেই সেটার মান 0 হয়। এই যে কে আর ইনফিনিটি, কে একটা কনস্ট্যান্ট, এটা আবার লেখা যায় কত, মাইনাস ইনফিনিটি, এইভাবে লেখা যায়। ই টু দি পাওয়ার ইনফাইনাইট মানে কত, 1 বাই ই টু দি পাওয়ার ইনফাইনাইট। এটা আবার কত লেখা যায়, 1 বাই ইনফাইনাইট। একটা বড় ছোট সংখ্যাকে একটা বড় সংখ্যাতে ভাগ দিলে কি হয়ে যায়, 0 হয়ে যায়, ঠিক আছে। তার মানে যে এটা কিন্তু 0 হয়ে যাবে, এটা 0। টি এর মান অসীম হলে এটা 0, তাহলে জি বাই কে আর 1 এর সাথে গুণ করলে কি হবে, জি বাই কে হবে, হ্যাঁ। তো এখন এই যে দেখো জি বাই কে, এখন এই যে জি এর মান তো আমরা জানি, জি এর মান কত, 9.8, আর কে তো কনস্ট্যান্ট, এটা তো একটা কনস্ট্যান্ট মানে কি এর একটা মান থাকবেই, তাহলে এটাও কনস্ট্যান্ট এটাও কনস্ট্যান্ট, তাহলে ভি এর তো একটা ফিক্সড মান পাচ্ছি, বুঝতে পারছো, হুইচ ইজ কি ফাইনাইট, এটা কিন্তু ইনফাইনাইট নাই। আমাদের কোশ্চেনটা আর এটার সাথে বুঝতে পারছো যে ভি এর একটা ফাইনাইট মান থাকবে, টি যাই হোক না কেন, ভি এর একটা ফাইনাইট মান থাকবে। এখন যাই হোক না কেন টি এর ইনফাইনাইট বাদে আমরা অন্য কোনো মান বসালে ভি এর মান ফাইনাইট তো পাবোই, কিন্তু ইনফাইনাইট বসালে যদি ভি এর মান এখানে দেখো এখানে যদি ইনফাইনাইট হয়ে যাইতো তাহলে কিন্তু ওই কোশ্চেনে যা ছিল ওটার সাথে আমরা এটা মিলতো না। এই জন্য আমরা অনলি টি এর ইনফাইনাইট, আর সব মানগুলো তো বসানো সম্ভব না টি এর মান। টাইম তো 1 থেকে শুরু হয়, কারণ টাইম তো 0 থেকে শুরু, না নেগেটিভ হয় না, টাইম তো নেগেটিভ হয় না, 0 থেকে শুরু হয়, 0 1 2 3 যাই দেবো না কেন ভি এর একটা মান পাবো। কিন্তু অসীম দিলে ইনফাইনাইট বসালে যদি ভি এর মান ইনফাইনাইট হয়ে যায় তাহলে ওই কোশ্চেনে যা ছিল ওটার সাথে এটা কিন্তু আর স্যাটিসফাই করবে না, যেহেতু টি এর অসীম মান বসানোর পরেও ভি এর একটা ফাইনাইট মান পাওয়া যাচ্ছে। তার মানে আমরা বলতে পারি ভি বা ভেলোসিটি, বস্তুর ভেলোসিটি একটা নির্দিষ্ট মান পাবো বা একটা নির্দিষ্ট মান ক্রস করবে না, হ্যাঁ মানে অসীমে যাবে না আর কি মানটা, এটা তাই বোঝাচ্ছে। আশা করি মনে হয় বুঝতে পারছো নাকি। হ্যালো, জি স্যার। জি স্যার। একটু বাসায় প্র্যাকটিস করো, হ্যাঁ নাহলে কিন্তু হবে না। হ্যালো ফারিয়া, জি স্যার।